নোবেলজয়ী ডক্টর ইউনূস একসময় গ্রামের পথে পথে টাকার বিনিময় শোনাতেন কৌতুক। এই বিশেষ গুণের কথা নিজের মুখেই বলেছিলেন ডক্টর ইউনূস, তবে আক্ষেপ করে বলেছিলেন তার এই গুণটিকে কেউ প্রকাশ্যে আনেনি কখনো। 2011 সালের 15ই ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নিজের লেখা বই প্রকাশনা অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছিলেন ডক্টর ইউনূস। সেদিন তিনি বলেছিলেন, চট্টগ্রামে ছাত্র থাকা অবস্থায় আমি স্ট্যান্ড বাই কমেডি করতাম। সে সময় গ্রামে গ্রামে আমাকে কৌতুক করার জন্য টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হতো। কি পরিমাণ টাকা আসতো কৌতুক অভিনয় থেকে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, কম নয়। সে সময় প্রতিটি অনুষ্ঠানে টাকা পাওয়া যেত 50 থেকে 100 টাকা। তবে তিনি আক্ষেপ করে বলেন, আমার এই বিশেষ গুণের কথা কেউ লেখেনি। ডক্টর ইউনূস বাংলাদেশের সন্তান হলেও দেশের মানুষের তার ব্যাপারে জানাশোনা বেশ কমই ছিল। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সারা বিশ্বে তার প্রভাব এবং একের পর এক চমকে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে পরিণত হচ্ছেন তিনি। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের বইয়ের প্রতিও ছিল প্রবল ঝোঁক। ডক্টর ইউনূসের এক লেখনীতে প্রকাশ পায় বইয়ের প্রতি কেমন নেশা ছিল তার। তিনি লিখেছিলেন, বর্দা ও আমি হাতের কাছে বই বা পত্রিকা যা পেতাম পড়ে ফেলতাম। আমি রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীর ভক্ত ছিলাম। 12 বছর বয়সে আমি নিজেই গোটা এক রহস্য কাহিনী লিখে ফেলেছিলাম। ডক্টর ইউনূস আরো লেখেন, নিয়মিত পড়ার খোরাক জোগাড় করা আর আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। প্রয়োজন মেটাতে নিজেদেরই উপায় উদ্ভাবন করতে হয়েছিল। বই কেনা, ধার করা, এমনকি চুরি পর্যন্ত আমাদের করতে হয়েছিল। প্রিয় শিশু পাঠ্য পত্রিকা শুকতারা কলকাতা থেকে প্রকাশিত হতো। তাতে নিয়মিত একটি প্রতিযোগিতা থাকতো। জিতলে বিনামূল্যে পত্রিকার গ্রাহক হওয়া যেত। পত্রিকায় বিজয়ী প্রতিযোগীদের নাম ছাপা হতো। তাদের মধ্যে একজনের নাম বেছে আমি সম্পাদককে চিঠি লিখেছিলাম। সম্পাদককে তিনি লিখেছিলেন, মাননীয় সম্পাদক, আমি অমুক একজন বিজয়ী, বদল হয়েছে এখন প্রতিযোগী। আমাদের ঠিকানা থেকে আমার বিনামূল্যে প্রাপ্য সংখ্যা ডাকযোগে বক্সিরহাটে পাঠালে বাধিত হব। চিঠি লেখার পরে ঠিকানার জায়গায় নিজের বাড়ির নাম্বার না দিয়ে পাশের দোকানের নাম্বার দিতেন ডক্টর ইউনূস। দোকানের ঠিকানা দেওয়ার কারণ হিসেবে তিনি লেখেন, আমাদের সঠিক ঠিকানা না দিয়ে পাশের দোকানের ঠিকানা দিয়ে জানালাম, যাতে করে পত্রিকা আব্বার হাতে না পড়ে। প্রতি মাসে আমরা সেই বিনামূল্যের সংখ্যার অপেক্ষায় বসে থাকতাম এবং এই পরিকল্পনা নিখুঁতভাবে স্বপ্নের মতো কাজ করেছিল।